শাশুড়ি মা নেই বলে সংসারে রাজত্ব করছি। যখন খুশি ঘুম থেকে উঠছি, যখন খুশি ঘুমাতে যাচ্ছি, যা খুশি তাই করতে পারছি। বিশ্বাস করো বন্ধুরা, এই ভাবনাটা যারা যারা আমরা ভাবি, সম্পূর্ণ ভাবনাটাই ভুল। সবটাই ব্যাখ্যা দিয়ে বলছি। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। ফাইনালি আজকে অনেক দিন পর ভোর 5টায় ঘুম থেকে উঠতে পারলাম। বেশ অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে, কিন্তু কিছুতেই উঠতে পারছিলাম না। যদিও বা উঠছি আবার ঘুমিয়ে পড়ছি, এই চলছে। মাঝে মধ্যেই মনের মধ্যে এই ভাবনাটা আসে যে শাশুড়ি মা যদি থাকতো তাহলে অনেক ভালো হতো, তাহলে আর এত বেলা অবধি ঘুমাতেও পারতাম না, আর অনেক কাজ টাইম মতোই হয়ে যেত। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে যে অনেক সময় কাজগুলো টাইমে হয় না, আর ঘুম থেকেও অনেকটাই দেরি করে উঠি। মাঝে মধ্যে আবার খুব সকাল সকালে উঠে পড়ি, যেমন আজকে উঠে পড়লাম। ইদানিং এত কি বলবো, এত আলসি হয়ে গেছি, সকালবেলা উঠতেই পারছিলাম না, কিন্তু আজকে অনেক চেষ্টার পর উঠে পড়লাম। তবে হ্যাঁ, আজকে আমার শাশুড়ি নেই বলে হয়তো বা আমি এই ভাবনাটা ভাবি। যাদের শাশুড়ি মা আছে তারা হয়তো বা এই ভাবনাটা ভাবো যে শাশুড়ি মা না থাকতো তাহলে অনেকটাই ভালো হতো, নিজের ইচ্ছে মতো অনেক কাজ বাজ করতে পারতে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলিনি, কিছু কিছু মানুষের ভাবনা এরকমটা হতে পারে, তাই জন্য ভাবলাম। এই যেমন আমার শাশুড়ি মা নেই, আমি ভাবি যে শাশুড়ি মা থাকতো ভালো হতো। তো কিছু কিছু আবার আমার মতো গৃহিণীরাও আছো যারা ভাবো যে শাশুড়ি মা না থাকলে ভালো হতো। আসলে কি, আমরা কেউই কিন্তু ভগবানের দেওয়া কোনো কিছুতে আমরা সুখী না। আমরা আমাদের যদি একটু দেয় আমরা কিন্তু আরও একটু চাই। তো সেরকমই অবস্থা আর কি। নদীর একুল যেমন ভাবে ওই কুল খুব সুখে আছে, আর ওই কুল ভাবে এই কুল সুখে আছে। আসলে যে দুই কুলেরই একই অবস্থা সেটা কি আর তারা জানে নাকি? যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে নিলাম। এদিকে অনেক কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজও করে নিয়েছি। ঘুম থেকে উঠে সূর্য ও ভূমি প্রণামটা সেরে বাড়ির উঠানে একটু হেঁটে নিয়েছিলাম। তারপর মিনিট 10 প্রাণায়ামটা করে চুলটা আঁচড়িয়ে নাইটিটা চেঞ্জ করে সোজা চলে গেছিলাম ব্রাশটা হাতে নিয়ে রাস্তায়। ব্রাশটা শেষ করে একটুও দেরি না করে চলে আসলাম আমার এই রান্নাঘরে, কারণ 1 ঘন্টার মধ্যে আমার রান্নাঘরটাকে আজকে উলটপালট করে আবার কিন্তু সেই নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে আজকে ঘর ঝাড়ার একদমই প্ল্যান ছিল না। ভেবেছিলাম অন্যদিনের মতোই রান্নাঘরটাকে পরিষ্কার করব, কিন্তু হঠাৎই ঝাড়ুটা হাতে নিয়ে প্ল্যানটা পুরোটাই চেঞ্জ করে নিয়েছিলাম। আর প্ল্যানটা চেঞ্জ হওয়ার একটাই কারণটা হচ্ছে মাকড়। এই মাকড়গুলো যে কিভাবে এত তাড়াতাড়ি বাসা তৈরি করে ফেলে। প্রথমে একটা মাকড়ের জাল ভাঙলাম, পরে একটা একটা করে সারা ঘরেই মাকড়ের জাল ছিল, সেগুলোকে ভাঙলাম, পরিষ্কার করলাম। আর প্রথমে তো ঝাড়ু দিয়েই সব মাকড়ের জালগুলোকে ভেঙে নিচ্ছিলাম। আর এই মাকড় জাল ভাঙার যে ফুল ঝাড়ুটা, সেটা দিয়ে মাকড়ের জালগুলো ভাঙতে অনেকটাই অসুবিধা হওয়ার কারণে আমার কিন্তু ঝাড়ু দিয়েই মাকড়ের জালগুলো ভাঙতে অনেকটাই সুবিধা হয়েছিল। যাকে মাকড়ের জালগুলো ভেঙে এদিকে সব কিছু পরিষ্কার করে নেব। প্রথমে তো ভেবেছিলাম একটা সাইডই আজকে পরিষ্কার করব, এখন তো দেখছি পুরো ঘরটাই উলটপালট করে নিয়েছি। সত্যি কথা বলতে উলটপালট করার পর একটু চিন্তায় পড়ে গেছিলাম সময়ের মধ্যে সেগুলো গুছিয়ে উঠতে পারবো কিনা। উলটপালট করতে 2 মিনিট সময় না লাগলেও সেগুলো গুছাতে যে 2 ঘন্টা সময় লাগে বা 2 ঘন্টা কম পড়ে যায় সেটা কিন্তু আমরা সবাই জানি। এখন শুধু মাথায় একটাই জিনিস ঘুরছে যে সময়ের মধ্যে সব কিছু গুছাতে হবে। তাই একটুও সময় নষ্ট না করে চটপট করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিতে হবে। ইন্ডাকশনের নিচে এতগুলো বাদাম দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম, কোথা থেকে যেই আসলো এই বাদামগুলো বুঝতেই পারছি না। ডিব্বাগুলোও চেক করলাম, সেগুলোও ঠিক আছে। মানে কি যে করি এই ইঁদুরগুলোর যন্ত্রণায়, দিন দিন যে আরও কত কাণ্ড ঘটাবে এই ইঁদুরগুলো সেটাই বুঝে উঠতে পারছি না। পুরো রান্নাঘর উলটপালট হয়ে আছে, এদিকের জিনিস ওইদিকে, ওইদিকের জিনিস এদিকে, কি যে অবস্থা হয়ে আছে কি বলবো। আর আজকে যেভাবে উলটপালট করে ক্লিন করলাম, সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা যে কতদিন থাকবে সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এত ঘন ঘন রান্নাঘর পরিষ্কার করি, তারপরেও কিভাবে যে এতটা নোংরা হয় রান্নাঘর সেটাই বুঝতে পারি না। বুঝে ওঠার আগেই মাথার উপর দিয়ে চলে যায় সব কিছু, এমন অবস্থা। সব কিছু ঝাড়ামোছা করে নিয়েছি, এবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলেই ব্যাস কাজটা শেষ না। এখনও ঘর মোছা বাকি আছে, সাথে টেবিলটাও মুছতে হবে। টেবিলের উপর যা কালি পড়েছে, ওই কালি বলতে কালি না, ময়লার কথা বলছি বন্ধুরা।
তার উপর আবার আজকে ফিল্টারের সাইডটাও খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়েছে। অনেক দিন ধরে ফিল্টারের সাইডটা পরিষ্কার করা হয়নি বলে আজকে আমাকে ডাবল ক্লিনিংয়ের সমান সময় দিতে হয়েছে। যাই হোক বন্ধুরা, ঘরটা ঝাড়টার হয়ে গেছে। এখন লেগে পড়বো সার্ফ আর জল নিয়ে বালতি করে মোছার কাজে। কারণ সার্ফ না হলে তো ঘরটা পরিষ্কারই করতে পারবো না, কারণ এতটা তেল কালি হয়ে আছে টেবিলটা, বিশেষ করে এই টেবিলটা হয়ে আছে তেল কালি, এতটা তেল কালি হয়ে আছে। আর টেবিলটা তো দেখে বোঝার উপায় নেই, ক্যামেরার ওপার থেকে তোমরা বুঝতে পারবে না টেবিলের অবস্থাটা খুবই কিন্তু খারাপ অবস্থা হয়ে আছে। এতটা করুণ অবস্থা হয়ে আছে এই টেবিলটার, কি বলবো। টেবিলের উপর যে দাগগুলো থাকে সেই দাগের ভেতরে এই কালো ময়লাগুলো ঢুকে আছে। আর এই টেবিলটা পরিষ্কার করতে অনেকটাই সময় লেগেছে আজকে আমার। ক্লিনিংয়ের ফাঁকে ফাঁকে কিছু করে জায়গার জিনিসগুলো জায়গাতে গুছিয়েও নিয়েছি। হাত পা চালানোর সাথে সাথে মাথাটাকেও একটু কাজে লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ আগে হাত পাগুলো আমার কাছে নালিশ করছিল যে শুধুমাত্র কি আমরাই কাজ করব, মাথাটাকে কি তুমি কোনো কাজ দেবে না। ঠিক তখনই সঙ্গে কিন্তু মাথাটাকেও কাজে লাগিয়ে দিলাম। সবাই মিলেমিশে কাজগুলো করলে কাজগুলো চটপট করে সেরে ফেলতে পারবো। এই দুনিয়ায় যত ধরনের পোকামাকড় আছে সবারই বাস আমার এই রান্না করে। কেন বললাম এই কথা, বলছি দাঁড়াও। লাল পিঁপড়া থেকে শুরু করে কালো পিঁপড়ে, বড় পিঁপড়ে যেটাকে আমরা বিষ মাদাল বলি, মাকড়, ইঁদুর, উলু, শামুক, সাপ, ব্যাঙ, টিকটিকি, কুমার পোকা, যেগুলো ওয়ালে বা টিনের মধ্যে আলগা মাটি এনে বাসা করে সেগুলো। এবার বুঝলে আমি কাদের সাথে বসবাস করছি আমার এই রান্নাঘরে। প্রথমে তোমাদের মাকড়ের সাথে পরিচয় করিয়েছিলাম, আর এখন পরিচয় করাবো উলুর সাথে। রান্নাঘরের ঠিক কোন জায়গায় ওদের বাস। এই যে চলে আসলাম ওনাদের বাসার সামনে। আমি যেমন প্রতিদিন যুদ্ধ করি, ওনারাও ঠিক আমার মতোই প্রতিদিন যুদ্ধ করছে। আমার কাজ হচ্ছে ওনাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া, আর ওনাদের কাজ হচ্ছে আবার নতুন করে আরও মজবুত করে ওনাদের বাসাটা তৈরি করা। এই যে টিনের মধ্যে মারা জাগড়াটা দেখতে পাচ্ছ কাঠের, এটার মধ্যে ওনারা বাসা বেঁধেছেন বর্তমানে। তো কিছুদিন হয়েছে বাসা বেঁধেছেন, হয়তোবা আমি খেয়াল করিনি, কারণ এতদিন পর্যন্ত এই জায়গাতে একটা কাঠের টুকরো ছিল। এই জায়গার মাটিটা সরে গেছে। অনেকদিন আগেও একটা ব্লগের মধ্যে শেয়ার করেছিলাম, তখনই কিন্তু হাজব্যান্ড এখানে একটা কাঠের টুকরো এতদিন পর্যন্ত দিয়ে রেখেছিল। তো সেটা তো এতদিন আমি খেয়াল করিনি। আর এই কাঠের টুকরোটা আর এই টিনের জায়গাটা যেহেতু একসাথে লাগানো ছিল, আর উলুও কিন্তু এই জায়গাটাকে প্রায় মোটামুটি অনেকটাই খেয়ে নিয়েছে, আর কাঠের টুকরাটাও কিন্তু মোটামুটি খেয়ে নিয়েছে। সেটা আমি বার করে বাইরে রেখে দিয়ে আসলাম। তারপর এদিকে উলুর মাটিগুলোকে খুঁচিয়ে এতক্ষণ পর্যন্ত ফালালাম। তারপরে জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। বেশ অনেকক্ষণ সময় নিয়েই কিন্তু টেবিলের নিচটাকে পরিষ্কার করেছিলাম। এখন কিন্তু আর কোনো কিছু নোংরা ময়লা কিছুই নেই, উলুর মাটিও নেই। জানি না আবার উলু চলে আসবে কিনা। তো আপাতত এখন উলুর মাটি নেই। তারপর সমস্ত ঘর মুছে পরিষ্কার করে এদিকে চা বসালাম। এদিকে হাজব্যান্ডও বেরিয়ে যাবে, 7:30 প্রায় বেজে গেছে। এতক্ষণ যে রান্নাঘরটা ক্লিন করছিলাম, আমাকে দেখে কি তোমাদের কিছু মনে হয়েছে? অবশ্য মনে না হওয়ারই কথা, কারণ ঘন্টার কাজটা যদি 5-10 মিনিটের মধ্যে শেষ করে নিই, সেক্ষেত্রে কাউকে দেখে কিছু বোঝার জো থাকে না। একটা মজার বিষয় কি জানো বন্ধুরা, আমি যতই কাজ করি না কেন, কাজ করতে করতে যদি অনেকটা ক্লান্তও হয়ে যায়, তারপরেও কিন্তু শরীর থেকে এক ফোঁটাও ঘাম ঝরবে না। আর অনেকেই বলে শরীর না ঘামা নাকি ভালো না, কিন্তু বিশ্বাস করবে না তোমরা, না ঘেমেও কিন্তু অনেকটাই ঘেমে যায় আমি। কারণটা হচ্ছে আমার ঘামটা উপর দেখা যায় না, কেমন জানি মুখ চোখ ভেজা তেলে ভাব হয়ে থাকে। আর এমন হলেই বুঝতে পারি আমি প্রচণ্ড ঘামছি। আজকেও যখন কাজ করছিলাম তখন কিন্তু ঠিক একই অবস্থা। সকাল 6:30টায় কাজে লেগেছিলাম, পুরো রান্নাঘরটাকে ক্লিন করে গুছাতে প্রায় 7:30 বেজে গেছিলো। আর এদিকে চা খাওয়ার পর চায়ের বাসনগুলো ধোয়ার পর বাইরের কাজগুলো চট করে শেষ করে আসলাম। তারপর রান্নাঘরে এসে সবার প্রথমে ফ্রিজ থেকে মাছের মাথাটা ও লেজটা বের করে নিয়েছি। আজকে আবার অনেকগুলো পদ রান্না করব, তো সেই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম। গতকাল রাতে 2টো শিমলা মরিচ কুচি করে কেটেছিলাম বড়া করব বলে, কিন্তু রাতের বেলা আর সেগুলো বড়া করা হয়নি, কারণ রাতের বেলা হাজব্যান্ডও ভাত খায়নি, ছেলেও খায়নি। সেই জন্য আমি একা খাবো, তাই জন্য বড়াটি করব, সেই জন্য বড়াগুলো আর করিনি। সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেগুলো যদি বড়া না করি তাহলে ফ্রিজেই পড়ে থাকে। এদিকে মাছের মাথাটা কড়াইতে দিয়ে কুচানো মরিচ আর অল্প একটু খাসা চাল ভেজানো ছিল ফ্রিজে, সেগুলোকে
বের করে নিয়েছি। সকালবেলায় ছেলে বলে রেখেছে মাছের লেজটা যেন ওকে ভাজা করে দিই, আর লেজের টুকরাটা একটু বড় ছিল সেই জন্য সেখান থেকে একটা ছোট্ট পিস বের করে নিয়েছি। আজকে তোমাদের সাথে একটা দুঃখ শেয়ার করব, সেটা আমার সবসময় থাকে সেই দুঃখটা। সেটা হচ্ছে আমি মাছের মাথা দিয়ে যখনই যেদিনই মুড়িঘণ্টটা রান্না করি সেদিন বুঝতে পারি না যে কি চাল দিয়ে রান্না করলে মুড়িঘণ্টটা বেশি ভালো হবে। কি চাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে বেশি ভালো হয়, সুস্বাদু হয়, তোমরা জানলে প্লিজ আমাকে জানিও, আমি অনেকটাই উপকৃত হব। আমি যেহেতু খাসা চাল দিয়ে রান্না করি, আর রান্না করার পর চালগুলো না অনেকটাই বড় হয়ে যায়, সেই জন্য দেখতে ভালো লাগে না। তবে আমি সবসময় খাসা চালটা দিয়েই রান্না করি। তো অনেকেই দেখি আবার অন্য চাল দিয়ে রান্না করে, খুব সুন্দর হয়, কিন্তু কি চাল দিয়ে রান্না করে সেটাই বুঝতে পারি না। আমাকে যদি জানো তাহলে বলে দিও যে কি চাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করতে হয়। আর আমি মুড়িঘণ্ট তেমন ভালো রান্না করতে জানি না, নিজের মতো করে ওই যতটুকু জানি। আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর শিমলা মরিচের বড়া, তার সাথে যে লেজের টুকরাটা, আর লেজের টুকরা থেকে একটা ছোটো পিস বের করে ভেজে নিয়েছি, সেই সাথে মুড়িঘণ্ট, আর তার সাথে আছে ফ্রিজের ডাল। আরেকটা জিনিস হবে যেটা আমাদের ঘরের ভীষণ পছন্দের একটা খাবার, তো সেটা তোমাদের সাথে সব শেষে শেয়ার করব। মাঝে মধ্যে যদি হাজবেন্ড রান্না করে এসে একটু হেল্প করে দেয় অনেকটাই ভালো লাগে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যখন রান্না করছিলাম তখন হাজবেন্ড রান্না করে এসে একটা ওর পছন্দের রেসিপি করলো। তো সেটাকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ও ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না। তো আমি যখন গ্যাসের কাছে যখন মুড়িঘণ্টটা করছিলাম তখনই কিন্তু ও ইন্ডাকশনের মধ্যে অলরেডি সেটা বসিয়ে দিয়েছে। তো ক্যামেরার মাঝখানে যখন ক্যামেরাটা এদিকে ছিল তখন গিয়ে ওই দিকে কিন্তু ইন্ডাকশনে সেটা বসিয়ে দিয়েছিল। এখনও বসানো হয়নি, যদিও একটু পর বসাবে। তো সেটা আবার কিন্তু রেডি করে একদম পারফেক্টভাবে রেডি করে কিন্তু আমার হাতে তুলে দিয়েছে। তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই বললাম। তো আর সেটা আমাদের ঘরের ভীষণ পছন্দের খাবার, সবাই আমরা খুব পছন্দ করি। তো সেটা হাজব্যান্ড নিজ হাতে বানিয়েছে আজকে। তো মাঝে মধ্যে হাজব্যান্ড যদি এভাবে একটু একটু রান্না করে দেয় তাহলে তো ভীষণ ভালো লাগে। তো যাকে মাঝে মধ্যে আরও বেশি রান্না করতে আগে, কিন্তু এখন তো ইদানিং রান্নাই করে না, তবু মাঝে মধ্যে ছোটোখাটো টুকিটাকি কিছু একটা করে দেয় না যে তা না। তো এদিকে মুড়িঘণ্টটা কিন্তু আমি এখনও ফোড়ন দিইনি, তার আগে ভাবলাম বড়াটা করে নিই। বড়াটা করে এই কড়াইয়ের মধ্যেই সম্বাসটা দিয়ে দেব, না হলে যদি আগে মুড়িঘণ্টটা সম্বাস দিই তাহলে আবার কড়াইটা আমাকে ধুয়ে আনতে হবে, সেই জন্য ভাবলাম বড়াটা আগে করে নিই। তার সাথে বেজে নিলাম দুটো লাল লঙ্কা, যেটা গরম গরম ভাতের সাথে বড়া আর মুচমুচে বড়া আর লাল লঙ্কা ভাজা ভীষণ ভালো। তো এই বড়া দিয়েই কিন্তু এক থাল ভাত খাওয়া যাবে। তারপরেও দেখো কতগুলো আজকে রান্না হয়েছে আমাদের ঘরে এইটুকুতেই কিন্তু অনেক হয়েছে। হয়তো বা অন্যের কাছে এগুলা সামান্য মাত্র, কিন্তু আমাদের কাছে আজকে অনেকগুলো রান্না হয়ে গেছে। কারণ এই যে একটা বড়া, অনেক সময় কি হয় রাতের বেলা আমি তেমন কিছু রান্না করি না, শুধুমাত্র ডাল আর এই শিমলা মরিচের বড়া করি। এই শিমলা মরিচের বড়া দিয়েই কিন্তু এক থাল ভাত খেয়ে নেওয়া যায়, এতটা টেস্টি, এত ভালো লাগে। তবে হ্যাঁ, গরম ভাতের সাথে কিন্তু বেশ জমে যায়, ঠান্ডা ভাতের সাথে একদম ভালো লাগবে না। সেই জন্য গরম গরম ভাত আর ভাজা বড়া যাই হোক না কেন, গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে মুড়িঘণ্টটা এখন সম্বাস দিয়ে নেব। আর মুড়িঘণ্টটা এমনিতে ভালোই হয়েছিল, কিন্তু মুড়িঘণ্টার চালগুলো না একটু বেশি বড় হয়ে গেছিলো, সেই জন্য আমার একদমই পছন্দ হয়নি। এই জন্য তোমাদের কাছে জানতে চেয়েছি যে মুড়িঘণ্ট রান্না করতে গেলে কোন চালটা দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর সবার শেষে যে বললাম, আমার হাজব্যান্ড রেডি করে আমার হাতে দিয়েছে এই যে ভর্তাটা, আর এই ভর্তাটা হচ্ছে মেস্তা পাতার ভর্তা। আর ভীষণ দারুণ এই ভর্তাটা খেতে, তো কি বলবো, বলার মুখে কিছু আসছে না যে কি বলবো, এতটা টেস্টি। আর এটা হচ্ছে খেতে না একটু টক লাগে, আর গরম ভাতের সাথে ভীষণ জমে যায়। আর ঠান্ডা ভাতের সাথে তো ভালো লাগবে না, গরম ভাতের সাথেই খাওয়ার জন্য এই ভর্তাটা, এবারে বাজিগুলো। তো আর তো মুড়িঘণ্ট আছে, আর ফ্রিজে আছে ডাল, যেটা এখনও বার করিনি, ডালটাও বের করে রাখবো। কেউ যদি খাবে। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছে না আজকে ডাল কেউ খাবে বলে, শেষ অবধি কিন্তু ডালটা কেউ খায়নি। তো বের করে রেখেছিলাম, জানি খাবে না, তারপরে বের করে রেখেছি, যদি খায় তাহলে গরম করে দেব। আর এই থালটা রেডি করেছি আমার ছেলের জন্য, এদিকে ছেলেরও ভীষণ পছন্দ এই ভর্তাটা, তার সাথে এই বড়াগুলো তো ওর আরও বেশি পছন্দ। তো এই বড়াগুলো ও কিন্তু খালি খেয়ে নেবে, এতটা পছন্দ। আর মাছের লেজ তো ও ভীষণ ভালোবাসে, ওর জন্য মাছের লেজটা ছোট করেই আমি করেছি, কারণ জানি ও খেতে পারবে না, সেই জন্য। আজকে তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হবে, টাটা।